নমস্কার বন্ধু, শুরু করছি আজকের গল্প অজানা মরুভূমির পথে। ছোটবেলা থেকেই রফিক মরুভূমির গল্প শুনে বড় হয়েছে। তার দাদা ছিলেন এক ভ্রমণকারী ব্যবসায়ী, যিনি বহুবার উটের কাফেলার সাথে মরুদ্যান ও বাজার শহরে গেছেন। দাদার মুখে শোনা গল্পে ছিল হারিয়ে যাওয়া কারাভান, বালির ঝড়ে গিলে ফেলা শহর, আর এমনকি এমন এমন জায়গা যেখানে মরুভূমির আত্মারা পূর্ণিমার রাতে বের হয় হারানো প্রতীকদের খুঁজতে। শহরের ব্যস্ত জীবন বড় হলেও রফিকের মনে সবসময় মরুভূমির প্রতি একটা টান রয়ে গিয়েছিল। কয়েক মাস আগে সে এক পুরনো ব্যবসায়ী হাসান আল মাকদুমের সাথে দেখা করল। হাসান তাকে জানালো, মরুভূমির গভীরে একটা জায়গা আছে যেখানে 100 বছর আগে এক বিশাল কারাভান হারিয়ে যায়। বলা হয় সেখানে এখনো পোতা আছে সোনার উপর বাক্স, রত্ন আর পুরনো তলোয়ার। কিন্তু সেই জায়গায় যাওয়া মানে মৃত্যুর মুখে পা দেওয়া, কারণ যে গিয়েছিল বা যারা গিয়েছিল কেউ আর ফিরে আসেনি। লোভ আর কৌতূহল রফিককে গ্রাস করল। দাদার মানচিত্র হাতে নিয়ে সবকিছু দেখে শুনে রফিক ঠিক করলো সে পা বাড়াবে সেই মরুভূমির দিকে। সেই মতো সে উট ভাড়া করলো। কিছু খাবার ও জল নিয়ে সে রওনা দিল সেই মরুভূমির দিকে। অবশেষে রফিক পৌঁছলো সেই মরুভূমিতে। ভোরে আলোতে মরুভূমি যেন সোনালী সমুদ্র, বালির ঢেউ দিগন্ত ছড়িয়ে গেছে। প্রথম কয়েক ঘন্টা পথ সহজ মনে হলেও পরের দুপুরের দিকে সূর্যের তাপ যেন অমানবিক হয়ে উঠল। মাথায় বাঁধা কাপড় গরম লোহার মতো লাগছিল, গলা শুকিয়ে কাঠ। মাঝে মাঝে দূরে ঝলমলে জল দেখা যায়, কিন্তু কাছে গিয়ে বোঝা যায় সেটা মরীচিকা। পথ কোনো মানুষে নেই, শুধু মাঝে মাঝে বালির ওপর সাপের মতন পাক খাওয়া বাতাসের সরসর শব্দ। আকাশ এত বড় আর খালি যে রফিক নিজেকে ছোট্ট একটা বিন্দু মনে করছিল। দুপুর পেরিয়ে বিকেলের দিকে আকাশের রং বদলাতে লাগলো। সূর্য ঢলে পড়তে মরুভূমির তাপ হঠাৎ মিলিয়ে গেল, বদলে এলো কাঁপিয়ে দেওয়া ঠান্ডা। রফিক তখনই বুঝলো সে ভুল পথে এসেছে। দিক বোঝার জন্য ক্যাম্পাস থাকলেও বালির ঝড় আর সমান দৃশ্যপট সব গুলিয়ে দিয়েছে। ঠিক তখনই দূরে ক্ষীণ আলো দেখতে পেল রফিক, দপদপে যেন আগুনের শিখা। অনেকটা আশা নিয়ে রফিক সামনের দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখা গেল এক বৃদ্ধ বেদুইন আগুনের পাশে বসে আছে। তার চারপাশে 3টে উট বাঁধা, পেছনে ছোট্ট একটা তাঁবু। সাদা লম্বা পোশাকে মোড়া, মুখে গভীর ভাঁজ, কিন্তু চোখে এমন এক শান্তি আর দৃঢ়তা আছে যা রফিককে এক অজানা নিরাপত্তা দিল। বৃদ্ধ রফিককে দেখে বলল, এই মরুভূমিতে রাতে একা কাটানো ভালো নয় বন্ধু, এসো চা খাও। চা ফুটছিল তামার পাত্রে। গরম, মিষ্টি আর সুগন্ধি চা রফিককে কিছুটা উষ্ণতা দিল, কিন্তু শীতল হাওয়ায় আগুনের তাপও বেশিক্ষণ টিকছিল না। চুপচাপ চা খাওয়ার পর বৃদ্ধ বলল, আজ পূর্ণিমা, মরুভূমিতে আত্মারা জেগে ওঠে। রফিক অবাক হয়ে জিজ্ঞেস করল, আত্মা? আত্মা মানে? অনেক বছর আগে এই বালির নিচে ছিল এক কারাবান শহর। ব্যবসায়ী, যোদ্ধা, শিশু, বৃদ্ধ সবাই এখানে ছিল। এক রাতে এক ভয়ঙ্কর বালিঝড়ে তারা চাপা পড়ে, কিন্তু তাদের আত্মা মুক্তি পায়নি। পূর্ণিমা রাতে তারা বের হয় প্রতীকদের ডাকতে, যাতে নতুন প্রাণ তাদের দলে যোগ দেয়। রফিক হেসে এই কথা শুনে উড়িয়ে দিল, কিন্তু বৃদ্ধের মুখে কোনো হাসি ছিল না। আকাশের রং তখন গভীর নীল, অসংখ্য তারা ছড়িয়ে আছে। হঠাৎ চারপাশে নীরবতা নেমে এলো।
বাতাসও থেমে গেল। তারপর আস্তে আস্তে শোনা গেল বালির ওপর অনেকগুলো পায়ের শব্দ। দূরে দেখা গেল অস্পষ্ট ছায়া, মানুষের মতো বালিতে ডুবে থেকেও এগিয়ে আসছে। তাদের চোখগুলো ছিল ফাঁপা, ভিতরে জ্বলছে গলিত বালির মতো আগুন। বৃদ্ধ হঠাৎ আগুনে এক মুঠো কালো গুঁড়ো ছিটিয়ে দিল। শিখা নীল হয়ে উঠল, বাতাসে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল। তাদের চোখের দিকে তাকিও না, বৃদ্ধ চিৎকার করে বলল। কিন্তু রফিক ভুল করে এক ছায়ার চোখের দিকে তাকিয়ে ফেলল। মুহূর্তে শরীরে বরফের মতো ঠান্ডা নেমে গেল। কানে ফিস ফিস করে কে যেন বলে উঠল, ছায়ারা তখন চারপাশ ঘিরে ফেলেছে। রফিকের পা বালিতে ডুবে যাচ্ছিল, কিন্তু বৃদ্ধ তখনই কোমরের ব্যাগ থেকে এক মুঠো লাল বালি বের করে রফিকের চারপাশ ছিটিয়ে দিল। এরপর ছায়ারা গর্জন করতে করতে পিছনে হাঁটলো, কিন্তু সাথে সাথে প্রচন্ড বালি ঝড় উঠল। বৃদ্ধ রফিকের হাত ধরে চিৎকার করলো, আমার দিকে তাকাও, আমার দিকে, পিছনে তাকাও না। এরপর দুজনে উটের পিঠে চড়ে মরিয়া হয়ে ঝড়ের ভেতর দিয়ে এগোতে লাগলো। ফিসফিসানি ক্রমেই দূরে যাচ্ছিল, কিন্তু ঠান্ডা হাওয়া হাড় জমে যাচ্ছিল। এইভাবে কিছুক্ষণ চলার পর ভোরের প্রথম আলো ফুটতেই ঝড় থেমে গেল। মরুভূমি আবার শান্ত, আবার নির্জন। এরপর রফিক কাঁপা কাঁপা গলায় বলল, আপনি না থাকলে আজ আমি। বৃদ্ধ মৃদু হেসে বলল, এই মরুভূমিতে কেউ একা বাঁচে না। মনে রেখো, যখনই ডাক শুনবে চোখের দিকে তাকাবে না। এরপর তারা মরুদ্যানের দিকে এগোতে লাগলো, কিন্তু রফিক শেষবার পিছনের দিকে তাকিয়ে দেখল দূরের বালির ঢেউয়ের ওপর কিছু ছায়া দাঁড়িয়ে আছে, চাঁদের আলোয় স্থির হয়ে। পরের দিন ভোরের আলোয় মরুভূমি যেন নতুন জন্ম নিয়েছে। ঝড়ে বালির ঢেউ বদলে গেছে, কিছু জায়গায় নতুন ঢিবি তৈরি হয়েছে, আবার কোথাও কোথাও বালি সরিয়ে গিয়ে পুরনো পাথরের গাঁথুনি বেরিয়ে এসেছে। বৃদ্ধ উট থামিয়ে মাটির দিকে তাকিয়ে বলল, এই জায়গাটা আগে ঢাকা ছিল, মনে হচ্ছে ঝড়ে খুলে গেছে। রফিক কৌতূহলী হয়ে কাছে গেল। বালির নিচ থেকে বেরিয়ে এসেছে কালো পাথরের দরজার মতো কিছু, আর ওপর অদ্ভুত লিপি খোদাই করা। বৃদ্ধ বলল, এটা ওই হারানো কারভানের শহরের অংশ হতে পারে। সে কোমরে চামড়ার থলিতে হাত ঢুকিয়ে একরকম লম্বা হাড়ের ছুরি বের করলো এবং বালির ঢিবি খুঁড়তে লাগলো। ধীরে ধীরে দরজার ওপরের অংশ পরিষ্কার হলো। দরজার গায়ে তামার বৃত্ত লাগানো, মাঝখানে হাত রাখার মতো গভীরতা। বৃদ্ধ তার হাত সেখানে রাখতেই হালকা একটা কম্পন অনুভূত আর দরজা কেঁপে খুলে গেল। দরজা খুলতেই সামনের দিকে তাকিয়ে দেখা গেল কালো অন্ধকারে ভরা একটা গলির মতো কিছু একটা। এরপর বৃদ্ধ ও রফিক হাতে মশাল নিয়ে ভেতরে ওই অন্ধকার গলির মধ্যে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই রফিক ও বৃদ্ধ অনুভব করলো ভেতরের আবহাওয়াটা কেমন ঠান্ডা কিন্তু শুকনো। দেওয়ালে ঝুলছে মরিচে ধরা তলোয়ার, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা মাটির হাঁড়ি আর কিছু পুরনো কাপড়ের টুকরো। সবকিছুই পুরনো, কিন্তু আশ্চর্যজনকভাবে টিকে আছে ওগুলি। হাঁটতে হাঁটতে তারা এক বড় ঘরে এলো, যেখানে চারপাশে পাথরের বাক্স সাজানো। রফিক একটা বাক্স খুলে তাকালো, ভেতরে দেখতে পেল সোনার মুদ্রা, তামার ব্রেসলেট আর কিছু রত্নখচিত খাপ। ঠিক তখনই চারপাশে ঠান্ডা বাতাস বয়ে গেল, মশালের শিখা কেঁপে উঠল। দূরে করিডোরের মধ্যে হঠাৎ আবার সেই ফিসফিসানি। রফিকের হাত এইসব শুনে ঠান্ডা হয়ে গেল, কিন্তু বৃদ্ধ এবার তাড়াহুড়ো করলো না। রফিকের কাঁধে হাত রেখে চেপে ধরে বলল, ভয় পেও না, এখনো তাদের সময় হয়নি। রাত নামছে, আমাদের এখানেই কাটাতে হবে। তারা পাথরের ঘরে আগুন জ্বালিয়ে বসলো। আগুনের আলো দেওয়ালে অদ্ভুত ছায়া ফেলছিল, যা ধীরে ধীরে যেন মানুষের আকার নিচ্ছিল। বাইরে থেকে বালির মৃদু সরসর শব্দ আসছিল ঘরের ভিতরে, যেন কেউ হাঁটছে। বৃদ্ধ একটা ছোট থলে থেকে লাল ও কালো গুঁড়ো মিশিয়ে আগুনের মধ্যে ছিটিয়ে দিল। ধোঁয়া ঘরের মধ্যে ভরে গেল আর ফিসফিসানি শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। রাতের মাঝামাঝি সময়ে রফিকের ঘুম হঠাৎ ভেঙে গেল। দেখলো দরজার বাইরে কয়েকটা ছায়া দাঁড়িয়ে আছে,
কিন্তু তারা ভেতরে ঢুকতে পারছে না, শুধু তাকিয়ে আছে, চোখগুলো জ্বলজ্বল করছে আগুনের মতো। এরপর ভোরবেলায় তারা কয়েকটা বাক্স বেছে নিল, যাতে সোনা, রূপা ও কিছু অদ্ভুত নীল রঙের পাথর ছিল। বাক্সগুলো উঠে চাপানো হলো। এরপর বৃদ্ধ বলল, সব নিতে পারলে পারতাম না, ওরা রেগে যেত। যা নিয়েছি তাই যথেষ্ট, চলো ফিরে চলো। এরপর বৃদ্ধ ও রফিক মরুদ্যানের পথে রওনা দিল। ফেরার সময় আর কোনো আত্মা দেখা দিল না, কিন্তু রফিকের মনে হচ্ছিল যেন কেউ দূর থেকে তাদের দিকে নজর রাখছে। মরুদ্যানে পৌঁছিয়ে রফিক বৃদ্ধকে ধন্যবাদ দিতে চাইল। সে হেসে বলল, আমাকে ধন্যবাদ দিও না বন্ধু, আমি শুধু তোমাকে বাঁচালাম, খাজনা নয়, কারণ মরুভূমি কখনো কিছু বিনামূল্যে দেয় না। এরপর বৃদ্ধ চলে গেল বলতে যেন হাওয়ার সাথে মিলিয়ে গেল। রফিক তাকিয়ে থাকলো, আর তাকে কোথাও দেখা গেল না। শেষে রফিকের কাছে সেই সোনা রত্ন রয়ে গেল, কিন্তু প্রতি পূর্ণিমা রাতে ঘুমানোর আগে সে বাইরের মরুভূমির দিকে তাকিয়ে থাকে, আর মনে হয় দূরে বালির ঢেউয়ের ওপরে কেউ ফিস ফিস করে ডাকছে, ফিরে এসো, ফিরে এসো।